আজ আমরা ইন্টেল নামে একটা কোম্পানির প্রোফাইল নিয়ে কথা বলবো। আর এটা দেখতে গিয়ে আমার একটা জিনিস বেশ অবাক লেগেছে। কোম্পানিটা নাকি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি তৈরি হওয়ারও আগে থেকে কাজ করছে। ভাবা যায়? হ্যাঁ, ঠিক তাই। প্রোফাইল অনুযায়ী ওরা শুরু করেছিল তো ১৯৯৬ সালে, আর তাদের প্রথম ওয়্যারলেস আমদানির লাইসেন্সটা পেয়েছিল ১৯৯৯ সালে। আর বিটিআরসি তো এলো ২০০২-এ। একদম। তার মানে রেগুলেটর আসারও আগে থেকে তারা এই মাঠে আছে। তার মানে কি তখন কোনো নিয়মকানুনই ছিল না, যার যা খুশি আমদানি করতে পারত? না না, নিয়ম ছিল, কিন্তু নিয়ন্ত্রক সংস্থাটা ছিল অন্যরকম। তখন ছিল টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড, মানে টিএনটি। ও আচ্ছা, টিএনটি। হ্যাঁ, ওটা আজকের বিটিআরসি আর বিটিসিএল এর একটা সম্মিলিত রূপের মতো ছিল। মানে অপারেটর ও নিয়ন্ত্রক দুটোই এক। তো তাদের থেকে লাইসেন্স পাওয়া মানে হলো আসলে সরকারের সাথেই সরাসরি কাজ করা। বুঝতে পারছি। তাই বিটিআরসি যখন এলো, তখন ইন্টেলের জন্য শুধু নতুন নিয়ম বানায় নয়, পুরো খেলার ধরনটাই আসলে বদলে গিয়েছিল। ইন্টারেস্টিং। তো এই লাইসেন্স দিয়ে তারা ঠিক কি কি জিনিস আমদানি করত? প্রোফাইলে দেখি এইচএফ, ভিএইচএফ, ইউএইচএফ রেডিও সরঞ্জাম, ওয়াকি টকি। এগুলো তো আমাদের মতো সাধারণ মানুষের কাছে অনেকটা অ্যালফাবেট স্যুপের মতো শোনায়। এগুলোর মধ্যে পার্থক্যটা কি? হাহা, ব্যাপারটা আসলে সহজ করে ভাবা যায়। যেমন ধরুন, এইচএফ বা হাই ফ্রিকোয়েন্সি রেডিও, ওটা ব্যবহার হতো অনেক দূরের যোগাযোগের জন্য। অনেক দূর মানে কেমন? ধরুন, এক দেশ থেকে আরেক দেশে জাহাজের নাবিকরা কথা বলছে। ও আচ্ছা। আর ভিএইচএফ বা ইউএইচএফ ব্যবহার হতো কাছাকাছি যোগাযোগের জন্য। যেমন কোনো ইভেন্টে ভলেন্টিয়াররা ওয়াকি টকিতে কথা বলে, বা ধরুন কোনো কারখানার ভেতরে কর্মীরা, এই রকম। হুম 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 তালিকায় বেস রিপিটারও লেখা আছে। ওটা কি? ওটা মূলত সিগন্যালকে আরও শক্তিশালী করে দূরে পাঠানোর কাজ করে। অনেকটা পাহাড়ের চূড়া থেকে চিৎকার করলে যেমন আওয়াজটা অনেক দূর যায়, সেরকম। তার মানে তারা শুধু এক ধরনের গ্রাহকের উপর নির্ভর করেনি, সবার জন্যই কিছু না কিছু ছিল। আচ্ছা, বুঝলাম। তাদের লাইসেন্স ছিল, অভিজ্ঞতাও ছিল, কিন্তু ব্যবসাটা চলতো কিভাবে? তাদের অফিস বা পণ্য আমদানির ব্যাপারে প্রোফাইলে কি বলা আছে? প্রোফাইল বলছে এটা একটা মালিকানা ব্যবসা, আর অফিসটা ঢাকার হাতিরপুলে, ইস্টার্ন প্লাজায়। আর পণ্য আমদানির জন্য তাদের নেটওয়ার্কটা কিন্তু বেশ বড়। তাই নাকি? হ্যাঁ, কোরিয়া, তাইওয়ান, চীন, হংকংয়ের মতো এশিয়া প্রোডাকশন হাব থেকে তো আনতই। এমনকি ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ থেকেও তারা সরঞ্জাম আনত। বাহ! সাপ্লাই চেন তো বেশ বৈচিত্র্যময়। তার মানে একদিকে যেমন চীনের বানানো সাশ্রয়ী মূল্যের ওয়াকি-টকি, তেমনি হয়তো আমেরিকার অত্যাধুনিক কোনো সরঞ্জামও তারা আনতে পারত। একদম। কিন্তু এতগুলো দেশের ওপর নির্ভরতা কি তাদের জন্য একটা ঝুঁকিও তৈরি করে না? অবশ্যই করে। এটা একটা বড় চ্যালেঞ্জ। যেমন? মানে ধরুন, কোনো একটি দেশের সাথে রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্কে সমস্যা হলে তাদের ব্যবসা তো প্রভাবিত হতে পারে। আসলে একটি বৈশ্বিক সাপ্লাই চেন একদিকে যেমন নানা ধরনের পণ্য আনার সুযোগ করে দেয়, তেমনি ভূ-রাজনৈতিক অস্থিরতা বা বাণিজ্য নীতির পরিবর্তনে এটা ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। প্রোফাইলের কোনো সমাধান নিয়ে কিছু বলা আছে? না, সেভাবে কিছু বলা নেই, তবে বোঝা যায় যে তাদের একটি শক্তিশালী ডিলার নেটওয়ার্ক ছিল, যার মাধ্যমে তারা সারা দেশে পণ্য পৌঁছে দিত। আর সেটা হয়তো এই ঝুঁকি কিছুটা কমাতে সাহায্য করত। তাহলে সব মিলিয়ে গল্পটা দাঁড়াচ্ছে এইরকম: একটা কোম্পানি যারা নিয়ন্ত্রক সংস্থা আসার আগে থেকেই টেলিযোগাযোগের জগতে ছিল, সময়ের সাথে সাথে নিজেদের মানিয়ে নিয়েছে, আর একটা গ্লোবাল নেটওয়ার্কের ওপর ভর করে নিজেদের ব্যবসাকে টিকিয়ে রেখেছে। একদম। এই প্রোফাইলটি তাদের টিকে থাকার ক্ষমতার একটা দারুণ উদাহরণ। তবে এটা কিন্তু একটা গভীর প্রশ্নও তুলে দেয়। কী রকম? যে কোম্পানির ভিত্তি ছিল ওয়াকি-টকি বা এই ধরনের ঐতিহ্যবাহী রেডিও সরঞ্জামের ওপর, তারা স্মার্টফোন এবং 5G'র মতো দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে নিজেদের কিভাবে প্রাসঙ্গিক রাখছে। এটা একটা ভাবনার বিষয়। তাদের দীর্ঘ ইতিহাসই কি তাদের সবচেয়ে বড় শক্তি, নাকি এই ইতিহাসই নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়ার পথে সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়াতে পারে? এই প্রশ্নটার উত্তর হয়তো ভবিষ্যতের জন্যই তোলা রইল।